একটু খুশি হই যে ব্রাজিল সমর্থকদের মনোবাসনা হয়তো পূরণ হতে পারে। শেষ থাকছে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। এটা নিয়ে আসলে আমার আলাপ করতে ইচ্ছা করতেছে না যে আর্জেন্টিনা জিতবে। না, আমি আপনার সাথে একমত না এটা। আমি কিন্তু কোনো সাপোর্টার না, আমি বিশ্লেষণ করে বলি, আমিও সাপোর্টের দিক থেকে এটা কারো খারাপ লাগতে পারে, দর্শকদেরও কারো খারাপ লাগতে পারে। দর্শককে অবশ্যই বলে দেই যে ব্যক্তিগতভাবে এটা নেওয়া যাবে না। এটা মজা, এটা ফুটবল খেলার একটা সৌন্দর্য। মেসি তো মেসি, হ্যাঁ, তার ওই সৌন্দর্যটা সে যদি দেখাতে পারে, সুইজারল্যান্ড কোনো ব্যাপার না তার কাছে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ফিফা বিশ্বকাপ 2026 ঘিরে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি আহমদ সিফাত এবং আমাদের সঙ্গে বরাবরের মতোই উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। এবং আমাদের এই আয়োজনটি পাওয়ার্ড বাই বাংলাদেশের জনপ্রিয় লাইভ স্ট্রিমিং স্পোর্টস প্ল্যাটফর্ম র্যাবিট হোল বিডি। দেখতে দেখতে বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে ঘনিয়ে আসছে। প্রথমবারের মতো 48টি দলের অংশগ্রহণে রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16 পার করে শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনাল। আজ দিবাগত রাতে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা। বাংলাদেশ সময় রাত 2টায় আপনারা উপভোগ করবেন ফ্রান্স ভার্সেস মরক্কোর ম্যাচ। সেটা নিয়ে আজকে আলোচনা করব। হীরা ভাই, আপনাকে স্বাগত। প্রথমবারের মতো আমরা বিশ্বকাপ এত বড় ম্যাচ দেখছি। আসলে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, এতগুলা ম্যাচ, এতগুলা খেলা, এতজন খেলোয়াড়, এবং বিদায় পর্ব ঘটছে একের পর এক। সামনে ফ্রান্স মরক্কোর ম্যাচ এবং এখান থেকে বিদায় হয়ে যাবে যে কোনো এক দল। অর্থাৎ আমরা আজকে দেখতে পাবো যে কে আসলে বিশ্বকাপ শিরোপার জয়ে দৌড়াচ্ছেন আর কে এগিয়ে যাচ্ছেন আর কে আসলে ঝরে পড়বেন। তো ফ্রান্স ভার্সেস মরক্কো, এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। বাকিগুলো নিয়েও আমরা আলোচনা করব, তবে যেহেতু আজ দিবাগত রাতে ম্যাচ, মরক্কো হাঁটি পাপা করে অনেক দূর আসলো এবং ফ্রান্স তো এটা আসলে আশাই করা ছিল যে ফ্রান্স আসবে, সেমিফাইনাল পর্যন্ত হয়তো যাবে। কিন্তু মরক্কো যেহেতু মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে আগের ম্যাচগুলোতে, ফ্রান্স মরক্কো কে আসলে কত দূর এগোবে ভাবছেন? আসলে আমরা যদি বিশ্বকাপের হিস্ট্রি দেখি, যে হিস্ট্রি দেখলে আগের যে ম্যাচগুলো, এবারের ম্যাচ, তো এই ম্যাচে কিন্তু শুরু থেকে ফ্রান্স কিন্তু আগ্রাসী খেলা খেলছে এবং ফ্রান্সের এই আগ্রাসী খেলার সামনে যে দলে আসছে সে মোটামুটি উড়ে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে ফ্রান্স কাদের সাথে খেলেছে আগ্রাসী খেলাটা। আপনি দেখবেন যে এখানে যদি 3টা গ্রুপ করেন, যে এ ক্যাটাগরির দল, বি ক্যাটাগরি দল, সি ক্যাটাগরি দল। এ ক্যাটাগরি ধরেন 6টা, বি ক্যাটাগরির ধরেন 20টা, বাকিগুলো ধরেন 48টা, বাকিগুলো সি ক্যাটাগরি। ফ্রান্স কিন্তু এখন পর্যন্ত খেলেছে সি ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির দলগুলোর সাথে। এই ক্যাটাগরির দলের এ ক্যাটাগরির দলের সাথে খেলে নাই তারা। আর মরক্কোর কথা যদি বলেন, প্রথম ম্যাচটাই তারা কিন্তু চমকে দিয়েছিল ব্রাজিলের সাথে খেলায় এবং তাদের ইসমাইল সাইবারির গোলে কিন্তু তারা এগিয়ে গিয়েছিল। তারপরে ভিনিসিয়াসের গোলে আবার সমতা এনেছিল ব্রাজিল। তো ওই ম্যাচটা হচ্ছে যে ব্রাজিলের থেকে কিন্তু তুল্যমূল্য বিচারে ভালোই খেলেছে মরক্কো, এবং মরক্কো তাদের পরবর্তী ম্যাচগুলো, মরক্কো কিন্তু অপরাজিত এখনও, তো পরের ম্যাচগুলো তারা ভালো খেলেছে এবং রাউন্ড অফ 16-এ, রাউন্ড অফ 32-তে মোটামুটি তারা যথেষ্ট ভালো খেলেছে। এবং এই যে তাদের যে জয়ের ধারাবাহিকতা, এইটা কিন্তু তাদেরকে এ পর্যন্ত নিয়ে আসছে। এবং তারা জানে না তাদের যে কোচ, সে হচ্ছে, তারা বিশ্বকাপের আগে কোচ চেঞ্জ করেছে। মরক্কোর কোচ এখন কিন্তু, মরক্কো আগে কি ছিল, গত বছর তারা সেমিফাইনাল খেলেছে, স্পেনকে হারালো রাউন্ড অফ 16-এ, তারপরে পর্তুগালকে হারালো কোয়ার্টার ফাইনালে, তারপরে গিয়ে আপনার এই ফ্রান্সের সাথেই হারলো। কিন্তু তাদের কিন্তু ওই মরক্কো আর এই মরক্কোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ওই মরক্কোটা ছিল, গত বিশ্বকাপের মরক্কো ছিল যে তারা একেবারে ফুল কলাপস একটা করবে মিডফিল্ডে, এবং দুর্দান্ত একটা তাদের সেন্টার ব্যাক পজিশনে যারা খেলতো, তাদের পুরো ডিফেন্সটাই ছিল খুবই একটা চীনের প্রাচীরের মতন। সেইখান দিয়ে আসলে বল ফাঁক বের করে যাওয়া
এবং বল ওখানে অপোনেন্টদের যে অ্যাটাকিংটা এটাকে রুখে দেওয়ার জন্য তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল এবং ওই নির্ভরই তাদের খেলাটা ছিল এবং সহজ সুযোগ পেলে তারা কাউন্টার অ্যাটাকে যাবে। কিন্তু এই মরক্কো কিন্তু সেই মরক্কো না, এরা কিন্তু হচ্ছে এবার আপনি জানেন যে 10টা গোল অলরেডি মরক্কো দিয়েছে এই টুর্নামেন্ট এখন পর্যন্ত এবং তারা কিন্তু ফুল সুইনে কিন্তু আধিপত্য বিস্তার করে খেলছে এবং মিডফিল্ড ব্যবহার করছে। আগে তারা ডিফেন্স এবার যেটা মনে হচ্ছে যে মিডফিল্ডাররাও আসলে স্ট্রাইকার হয়ে যাচ্ছে এবং তারা দুর্দান্ত। এবার তারা আর ডিফেন্সিভ না, এবার তারা অ্যাটাকিং মরক্কো, এবার তারা অ্যাটাক করছে এবং প্রতিটা দলের সাথে অ্যাটাকিং মোডে খেলছে এবং ভালো রেজাল্টও পাচ্ছে এবং তাদের যে অ্যাটাকিং এটা কিন্তু দুর্বল অ্যাটাকিং না। তো এদের এদের আপনি ধরেন এদের রাইট উইংটা হচ্ছে তাদের সবচেয়ে শক্তিশালী, কারণ পেছন দিক থেকে আপনার হচ্ছে আশরাফ হাকিমি, সে যখন রাইট উইং দিয়ে যায়, রাইট উইং এখন বিশ্বের অন্যতম সেরা রাইট উইং তারা ইউজ করতেছে। কারণ হচ্ছে আশরাফ হাকিমি রাইট ব্যাক থেকে যায়, ওখানে ইব্রাহিম দিয়াস থাকে সামনে, তাদের সমন্বয়ে যে অ্যাটাকিংটা হয় সেটা কিন্তু দুর্দান্ত। এবং সামনে আপনি জানেন যে সুফিয়ান রহিমি, উনি কিন্তু দুর্দান্ত একজন স্ট্রাইকার, বর্তমান বিশ্বের সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন। তো সুফিয়ান রহিমি যদি মরক্কোতে না খেলে, আমি বলবো উনি যদি স্পেনে খেলতো, উনি যদি ফ্রান্সে খেলতো, ইংল্যান্ডে খেলতো, উনি কিন্তু বিরাট একজন স্টার হয়ে যেত। তো ওনার মতন প্লেয়ার সামনে থাকবে, সেখান থেকে রাইট ব্যাক পজিশন থেকে যেখানে বলগুলো সার্ভ করবে। এবং আপনি জানেন যে তাদের উইহানি কিন্তু একজন স্টার সেন্ট্রাল মিডফিল্ডার ওনাদের। তারপরে আপনার বিলাল খান্নুস, তারপর হচ্ছে মাজরাউন লেফট ব্যাকে দুর্দান্ত ফর্মে আছে। এবং আমি সবসময় বলবো যে ইয়াসিন বুনো, ওনাদের হচ্ছে মরক্কোর এবার এ পর্যন্ত আসার পেছনে যার সবচেয়ে বড় অবদান সেই গোলরক্ষক ইয়াসিন বুনোর যে কিপিং, এটা এখন এই আধুনিক ফুটবলে কিন্তু অন্যতম সেরা কিপিং তার। গত কয়েক বছরে সবাই এটা বলছে যে, এবং গত বছর কিন্তু এই বুনোই কিন্তু তাদেরকে সেমিফাইনাল নিয়ে গেছিলো, একের পর এক সেভ করেছিল স্পেনের বিরুদ্ধে, পর্তুগালের বিরুদ্ধে। তো এবারও কিন্তু সেই বুনো কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। বুনো যদি এই ফর্মে থাকে, এই বুনোকে ভেদ করে কিলিয়ান এমবাপ্পে বলেন বা ওসমান দেমবেলে, তাদের কিন্তু কাজটা কঠিন হয়ে যাবে আজকে। তো এই ক্ষেত্রে মনে হচ্ছে যে মরক্কো ফুললি একটা ব্যালেন্স টিম এবং তারা হচ্ছে যে তাদের মিডফিল্ড, তাদের অ্যাটাকিং এবং তাদের ডিফেন্স খুবই শক্তিশালী। তবে তাদের একটাই সমস্যা যে আজকে যেটা হবে যে তাদের অন্যতম সেরা স্ট্রাইকার ইসমাইল সাইবেরি, যে হচ্ছে ব্রাজিলের সঙ্গে গোল দিয়েছিল, এবার কিন্তু তার 3টা গোল আছে। ইসমাইল সাইবেরি কিন্তু ওই গত ম্যাচে আমরা দেখলাম যে তার হচ্ছে হ্যামস্ট্রিং একটা চোট পেয়েছে, যেই কারণে আজকে হয়তো বা খেলতে পারবে না। এইটা আসলে খুব বড় অ্যালার্মিং হয়ে গেল মরক্কোর জন্য, কারণ ওনার মতন একজন পরীক্ষিত নাম্বার 9 স্ট্রাইকার উনি যখন খেলবে না, তো এরকম একটা ম্যাচে এটা মানসিকভাবে তো আসলে কিছুটা দুইটা বিষয় আপনি দেখেন। একটা হচ্ছে যে তাদের কোচ তাকে নিয়ে 2টা কথা বলেছে, দুইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা কেউ খেয়াল করছি না। 2টা কথা বলছে, যে ওনার কথা বলছে যে উনি ওনার জন্য আজকে সাইবেরি খেলতে পারবেন কিনা সে এখনও শতভাগ, এবং সাইবেরির জন্য এটা খুব দ্রুত চলে আসছে বিশ্বকাপটা, এই ম্যাচটা তার আরেকটু দেরি হলো, এবং বলছে অসুবিধা নেই, সে যদি আজকেও না খেলে সে সেমিফাইনাল খেলতে পারবে। আচ্ছা, তার মানে হচ্ছে সে ধরেই নিয়েছে যে আজকে তারা জিতবে, তাদের কোচ। কারণ হচ্ছে সাইবেরি আজকে না খেললেও সেমিফাইনাল খেলবে। হ্যাঁ, মানে এমন না যে এটা মানে খেলার তো আসলে যেটা খেলা যুদ্ধ যাই হোক না কেন, এই কনফিডেন্স লেভেলে কিন্তু আসলে মানুষকে, তো উনি বলতে পারতো যে এরকম, যেমন ইউএসএ সর্বসাধ্য দিয়ে খেলেছে তাদের হচ্ছে বেলজিয়ামের সাথে ম্যাচটা, হ্যাঁ, রাউন্ড অফ 16 ম্যাচ, তারা জানতো যে এইটাই হয়তো তাদের শেষ ম্যাচ বা এরকম, এই ম্যাচ কোনোভাবে পার করে দেয়। কিন্তু ওনার কোচ, যেটা মরক্কোর কোচ, ঠিক উল্টা দিকে হাঁটলো। সে বললো যে সে আজকে না খেললেও পরবর্তী ম্যাচ থেকে আমরা তাকে পাবো এবং সেমিফাইনাল থেকে তাকে পাবো। মানে সে কতটা কনফিডেন্ট তার যে আজকে তারা জিতবে। তো এই কনফিডেন্ট কোচের যেহেতু আছে, পুরো দলের মধ্যে সেটা ছড়িয়ে দেবে, অবশ্যই দিয়েছে অলরেডি। এবং সেটা যদি হয় তাহলে কিন্তু মরক্কোর জন্য আজকে আরেকটা মঞ্চ, আরেকটা বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলবে, এটা তাদের ইতিহাসে একটা বিরাট একটা অংশ হয়ে থাকবে, তার ঐতিহাসিক একটা ব্যাপার হবে তার পরপর 2টা বিশ্বকাপের সেমিফাইনাল খেলাটা। আর অন্যদিকে যদি বলি আমরা ফ্রান্সের কথা, আচ্ছা, ফ্রান্সের কথায় আসার আগে আমি ছোট্ট করে একটা বিষয় একটু যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যেহেতু সর্বশক্তি দিয়ে খেলার বিষয়টা চলে আসছে বারবার, যে ফ্রান্স অবশ্যই খুবই স্ট্রং একটা টিম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যে রীতিমতো সোশ্যাল মিডিয়া ঘাটলে কেলিয়ান এমবাপ্পেকে তো সবাই অটোক্রেট বলে,
হ্যাঁ, যে সে হচ্ছে একজন স্বৈরশাসক। এটা মজা করে বলে, ঠিক আছে, কিন্তু মানে মাঠে তার অবস্থানটা থাকে সেরকম আর কি, যে সবাই হচ্ছে তার সিদ্ধান্তের অপেক্ষায় থাকে যে এমবাপ্পে কোন দিকে সিগন্যাল দিচ্ছে। কিন্তু অতীত পরিসংখ্যান যদি ঘাটি, ইতিহাসের কথা যেহেতু আসলে, যে পরিসংখ্যান ঘাটলে দেখা যায় কি যে যারা একদম প্রথম থেকে মারমুখী খেলা খেলে তাদেরকে না শেষমেশ অনেক সময় এসে দেখা যায় যে একটু ঝিমিয়ে পড়ে। ফ্রান্স বা মরক্কোর ক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনা দেখছেন কিনা যে এরা কেউ ঝিমিয়ে পড়েছে কিনা এখনো? মরক্কো কিন্তু স্বাভাবিক খেলাটা খেলে আসছে, ফ্রান্স মারমুখী ছিল। তো এখানে দুইটা বিষয়, যে হ্যাঁ আপনি যেটা বলেছেন অবশ্যই, যে একটা ধাক্কা সেটা আসলে এই টেম্পারটা, আমার মনে হয় ফ্রান্স এটা জানে কিভাবে এই এই জিনিসটা, এই ধাক্কা সামাল দিতে হয়। কারণ হচ্ছে যেটা বললেন যে যখন দুর্দান্ত খেলে আসবে, খেলতে খেলতে একটা, এবার তো অনেকগুলো নকআউট পর্ব হলো, অন্য সময় তো একটা হয়, তারপরে কোয়ার্টার ফাইনাল, এনার্জি লসেরও একটা এবার বিষয় হচ্ছে থাকে। যে রাউন্ড অফ 32 খেলে আসছে। সেক্ষেত্রে এতগুলো খেলার পরেও ফ্রান্স কিন্তু ওরকম বড় কোনো দলের সাথে তারা খেলে নাই। তো হঠাৎ করে এতগুলো ম্যাচ খেলার পরে এখন হঠাৎ করেই যখন একটা শক্তিশালী মরক্কোর দল মতন সামনে দলের সঙ্গে পড়তেছে। খেলা পড়ছে, মরক্কো যদিও ধারে ভারে বা কাগজে কলমে তাদের থেকে একটু লো প্রোফাইল, কিন্তু তারপর আমি বলবো যে মরক্কো অনেক শক্তিশালী, অনেক ব্যালেন্স টিম, যেটা বললাম। যে এবার যদি তারা ফ্রান্সকে বিদায় করে দিতে পারে তাইলেই তো তারা হচ্ছে ফ্রান্সের উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ সেটাই তো। এখন এই অবস্থায় হঠাৎ করেই মরক্কোর ম্যাচটা তাদের জন্য, যে হঠাৎ করে একটা বড় ম্যাচ খেলাটা, তখন দেখা গেছে অনেকে গুগলেট পাকিয়ে ফেলে, অনেক অনেক দল, যে ওই চাপটা সহ্য করতে পারে না, যারা আগে এরকম হয় নাই তা এখন এরকম হচ্ছে। আপনি জানেন যে লাস্ট ম্যাচেও তারা কিন্তু প্যারাগুয়ের সাথে ফ্রান্স কিন্তু মানে একেবারে পুরা 90 মিনিট কিন্তু খাবি খেয়েছে। তো এরকম একটা প্যারাগুয়ের মতন, প্যারাগুয়ে এটা কিন্তু প্যারাগুয়ে না, এটা মরক্কো। প্যারাগুয়ের থেকে অনেক শক্তিশালী তাদের, মরক্কোর ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকিং তিনটা ডিপার্টমেন্টই প্যারাগুয়ের থেকে ভালো। তো এরকম একটা ম্যাচ তারা খেলতে যাচ্ছে, সেই ক্ষেত্রে প্রাথমিক একটা তো ধাক্কা তারা খাবি। আমার মনে হচ্ছে যে ফ্রান্স তারপরে সেই ধাক্কা হয়তো তাদের অভিজ্ঞতা দিয়ে, তাদের খেলোয়াড় অনেক উচ্চমানের খেলোয়াড়, তারা হয়তো সেই অভিজ্ঞতা উতরে যাবে। তাই সেই ক্ষেত্রে প্রথম তাদের নেতা দলের যে কিলিয়ান এমবাপ্পে, সে দুর্দান্ত ফর্মে আছে, সে হচ্ছে 7টা গোল দিয়েছে, অ্যাসিস্ট করছে, পুরা খেলা নিয়ন্ত্রণ করছে, সে মিডফিল্ডে গিয়ে খেলছে, অ্যাটাকিং মিডফিল্ডার, সে নিজেই, সে মিডফিল্ড কভার করছে, সে প্রয়োজনে ডিফেন্সে নামছে। তার পাশে যে উসমান দেমবেলে, সেও কিন্তু 4টা গোল দিয়েছে। উসমান দেমবেলেও কিন্তু দারুণ ফর্মে, এবং উসমান দেমবেলে যে চান্স পায় কিন্তু সে ওইভাবে করে মানে একাই কিন্তু অপোনেন্টকে একদম ধসিয়ে দিতে পারে। একদম তার যে ড্রিবলিং, তার যে গতি, সেটা কিন্তু দুর্দান্ত এখন পর্যন্ত যেটা দেখলাম। মাইকেল অলিসে হচ্ছে তাদেরকে সাপ্লাই করে বলগুলা। তো এই অলিসেই কিন্তু তাদের, আমি বলবো যে কিলিয়ান এমবাপ্পে না, তাদের মূল প্রাণভোমরা হচ্ছে অলিসে যদি ভালো খেলে, রসদটা ওখান থেকে হচ্ছে একের পর এক বল যখন মিডফিল্ড থেকে সাপ্লাই দিতে থাকে দেমবেলেকে বা এমবাপ্পেকে, তখন কিন্তু তাদের কাজটা সহজ হয়ে যায়। সেই অলিসেও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। বাস এই পর্যন্তই। এরপরে যদি আমি বলি, আন্দ্রিও রাবিও হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার, মাঝে মধ্যেই ভুল করে ফেলে, এবং এইটা কিন্তু ফ্রান্স দলের সাথে যায় না। চুয়ামিনি ভালো খেলছে, চুয়ামিনি কিন্তু আপনি জানেন একটা চোটের মধ্যে আছে। তো এই চোট কাটিয়ে সে খেলতে পারবে কি না সেটা আমি ঠিক জানি না। তো ডিফেন্সিভ মিডফিল্ডার চুয়ামিনিই কিন্তু একমাত্র তাদের ভরসা নিচের দিকে। স্টার, ফ্রান্সের যে স্টারের ছড়া ছিল, আমি বলবো স্টার ওইরকম না। এই কয়েকজন আমি যে বললাম, যে আপনার মাইকেল অলিসে বা কিলিয়ান এমবাপ্পে আর হচ্ছে দেমবেলে, উসমান দেমবেলে, এদের মতন কিন্তু একমাত্র প্লেয়ার আছে আপনার চুয়ামিনি। হ্যাঁ, তা চুয়ামিনি যদি আজকে না খেলতে পারে, সেক্ষেত্রে তার পরিবর্তে সেন্ট্রাল মিডফিল্ডার মানু কোনে, তো কোনে কিন্তু চুয়ামিনি লেভেলের না। হ্যাঁ, তো আর একটা হচ্ছে সাবিলা কিন্তু ভালো খেলছে। সাবিলার কিন্তু একই প্রবলেম, সে সেন্টার ব্যাকে খেলে, সেন্টার ব্যাকে কিন্তু মাঝে মাঝে টুকটাক ভুলভাল করে, এবং নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় হয়ে যেত। এইটা যদি হয়, সাবিলার এই প্রবলেমটা যদি ঠিকঠাক করতে পারে, তাহলে আমার মনে হয় যে তাদের ডিফেন্সটা আজকে ভালো কাজ করবে। আর এই যে মনু কোনে এবং এই যে সাবিলা মিলে তাদের সেন্টার ডিফেন্স যদি ঠিকঠাক রাখতে পারে, তাহলে হয়তো হাকিমিদের আটকানো তাদের পক্ষে সম্ভব হয়, নাহলে তো সমস্যা হবে। আর মেনিয়া তাদের গোলরক্ষক, সেও দুর্দান্ত ফর্মে আছে। তো আমি বলবো যে তাদের এই প্লেয়ারদের বিশ্লেষণ করে যেটা বোঝা যায়, যে তাদের মূল ভরসা হচ্ছে তাদের যে উচ্চমানের খেলাটা, ওই সর্বোচ্চ মানের খেলাটা এই টুর্নামেন্টে, আমি বলবো যে এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা
অ্যাটাকিংটা হচ্ছে ফ্রান্সের, কারণ হচ্ছে মাইকেল ওলিসে, উসমান দেমবেলে, কিলিয়ান এমবাপ্পে তিনজনে যে সাঁড়াশি আক্রমণ করবে, এই আক্রমণ ভাগটা এবারের বিশ্বকাপের সবচেয়ে সেরা আমি আমার দেখা। এই তিনজনকে আটকানো যে কারো পক্ষে কঠিন হবে, কিন্তু তাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে যে যেখান থেকে আসলে রসদ আসে যে এই মিডফিল্ড এবং হচ্ছে তাদের ডিফেন্স, এই দুইটা জায়গা কিন্তু ওই লেভেলের উচ্চতায় যেতে পারে না। যেই রকম মিডফিল্ড আছে স্পেনের, সেই রকম মিডফিল্ড কিন্তু ফ্রান্সের না। তো এইটা কিন্তু তাদেরকে ভোগায়। মিডফিল্ড কিন্তু এখানে আপনি জানেন মিডফিল্ড কিন্তু প্রাণ ভ্রমণের নিউক্লিয়াস বলা হয়, যে খেলার মাঠে নিউক্লিয়াস হচ্ছে মিডফিল্ড। কারণ হচ্ছে মিডফিল্ডরা শক্তিশালী থাকলে অ্যাটাকিংয়ের উপরে, অ্যাটাকিং যেভাবে বল সাপ্লাই আসে একের পর এক সাপ্লাই পেতে থাকবে, গোল করার সম্ভাবনা তৈরি হয়, সেরকম একইভাবে কিন্তু তারা ডিফেন্সকে রক্ষা করে। এটা এক ধরনের দেয়ালের মতন, তারা ডিফেন্সের উপরে কিন্তু চাপ কম পড়ে। আপনি দেখেন স্পেনের ডিফেন্স মোটামুটি ভালো বলবো, মোটামুটি ভালো, কিন্তু সর্বসেরা না। কিন্তু স্পেন একটাও গোল খায় না এখন পর্যন্ত। কি কারণে? কারণ হচ্ছে তাদের ডিফেন্সের উপর ওই চাপটাই পড়তে দেয় না। এত ভালো মিডফিল্ড তাদের, পেদ্রি, রদ্রি, গাভিদের যে মিকেল মেরিনোর যে মিডফিল্ডটা, এটা বিশ্বসেরা, এবং তারা হচ্ছে ডিফেন্সের উপরে চাপই দেয় না। তো এই ক্ষেত্রে ঘাটতি বলবো ফ্রান্সের আছে। অবশ্যই ফ্রান্সের এই ঘাটতিটা পোষাতে হবে, না হলে কিন্তু আপনি যে আশরাফ হাকিমি, ইব্রাহিম দিয়াজরা যখন অ্যাটাকে যাবে, তাদের সুফিয়ান রাহিমি যখন অ্যাটাক করবে, এই অ্যাটাকটা কিন্তু স্পেনের এই যে ফ্রান্সের কিন্তু সহ্য করাটা, বা কতক্ষণ সে এই জায়গাটা করবে, এবং একবার যদি তারা এই গোল খেয়ে যায়, তখন কিন্তু আবার তাদের কিন্তু ফ্রান্স যখন গোল খাবে, সে শোধ করার জন্য তাদের অ্যাটাকিং অনেক লোক আছে। তো বিশ্বসেরা অ্যাটাকিং তাদের দেমবেলে আছে, অলিসে খেলবে, তারপরে এমবাপ্পে যখন ডান দিক দিয়ে বাম দিক দিয়ে আসবে, এটা আবার ট্যাকেল দেওয়ার মতন কিন্তু আবার মরক্কোর কিন্তু সেই ডিফেন্স আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে টোটাল তুল্যমূল্য বিচার করলে যে ফ্রান্সের জন্য এই ম্যাচটা মোটেই কঠিন হবে না, বরং যথেষ্ট একটা পরীক্ষার মধ্যে তাকে আজকে পড়তে হবে, যেই পরীক্ষাটা ফ্রান্স এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দেয়নি। সেই পরীক্ষা কিন্তু আজকে ফ্রান্সের দিতে হবে, এবং আপনি জানেন যে ফ্রান্সের এই পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। আর মরক্কো কিন্তু পাশ না করলে ফেল মানে বাড়ি যাওয়া। আর মরক্কোর কিন্তু হারানোর কিছু নাই। মরক্কোর আজকে পর্যন্ত মরক্কো এটার জন্য বিশাল কিছু, এবং মরক্কো অন্য কোনো দলের, যে কোনো দলের থেকে মরক্কো টোটাল প্রতিটা ডিপার্টমেন্টে ভালো। মরক্কো অ্যাটাকিং খেলবে, মরক্কো যদি হাড্ডাহাড্ডিভাবে আজকে খেলতে পারে, চোখে চোখ রেখে যদি খেলতে পারে, মরক্কো আজকে জিতলেও ইতিহাস, হারলেও ইতিহাস। তো মরক্কো যদি আজকে ফুল ফ্লেজে তাদের এই খেলাটা খেলতে পারে, মিডফিল্ড যদি মরক্কোটা ওইভাবে রাখতে পারে, ফ্রান্সের কিন্তু প্রবলেম হবে দুই জায়গায়। তারা বল সাপ্লাই পাবে না অ্যাটাকিংয়ে, এবং তাদের ডিফেন্সের উপর বারবার হয়তো চাপ পড়বে। এই চাপটা যেহেতু আগে পড়ে নাই, সেক্ষেত্রে তাদের এটা একটু সামাল দিতে মেনিয়ার জন্য, তাদের গোলরক্ষকের জন্য কিন্তু একটা বিরাট পরীক্ষা হবে আজকে, এবং সেই পরীক্ষায় কারা পাস করে সেটা আসলে আমরা দেখার বিষয় এখন। আচ্ছা, তো আমাদের ফ্রান্স মরক্কো তো আসলে হয়ে গেল। আমি বাকি বিষয়গুলো নিয়ে আসলে ঠিক বিস্তারিত আলোচনা না, আমাদের পরবর্তী কোয়ার্টার ফাইনাল খেলবে হচ্ছে শনিবার, অর্থাৎ 11 তারিখ দিবাগত রাত 1টার সময় হচ্ছে স্পেন ভার্সেস বেলজিয়াম। আর রবিবার 12 তারিখ দিবাগত রাত 3টায় খেলবে নরওয়ে ভার্সেস ইংল্যান্ড, এবং 12 তারিখেই আবার সকাল 7টায় হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। তো মোট খেলছে আসলে 8 দলের কোয়ার্টার ফাইনাল, এবং এখান থেকে 4 দল যাবে সেমিফাইনালে। তো আমরা আসলে আমরা যে গড়পড়তা বিশ্লেষণ করি সেটাতে না গিয়ে আমি আজকে বিষয়টাকে একটু মজাদারভাবে উপস্থাপন করি, যে ফ্রান্স ভার্সেস মরক্কো। প্রথমে আমরা যদি একটু প্রেডিকশনটা করে ফেলি, যে ফ্রান্স ভার্সেস মরক্কো, মানে আমার কাছে না এটা প্রেডিকশন করাটা জাস্ট ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা। এটা কি হবে জানি না, তবু কেন জানি মনে হচ্ছে যে মরক্কো জিতবে। 1 গোলের ব্যবধানে হইলে আমার কাছে যেটা প্রেডিকশন বলবেন, যে আমি তো বললাম যে দুই দলের খেলা কিন্তু দুই ধাঁচের। ফ্রান্স একের পর এক আক্রমণ করবে, এবং ওই ডিফেন্স কিন্তু খুবই শক্তিশালী। মরক্কোর এই ডিফেন্স ভাঙতে হবে, তারা ভাঙার মতন সামর্থ্য রাখে ফ্রান্স। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে, এবং মিডফিল্ড যেহেতু মরক্কো কভার করার কথা, মানে মিডফিল্ড
ফ্রান্সের থেকে মরক্কোর কিন্তু ভালো, এবং মরক্কোর অ্যাটাকিংও ভালো, সেই তুলনায় ফ্রান্সের ডিফেন্সও অত শক্তিশালী। সেক্ষেত্রে আমার যদি প্রেডিকশন বলেন যে দুইজনের 2-2 গোলের ড্র থাকতে পারে আপনার হ্যাঁ আচ্ছা, নির্ধারিত এখানে না ম্যাচটা। আমি আসলে ফিফার গত কয়েকদিনের কার্যকলাপ দেখে আমার মানে মনের মধ্যেও একটা ভয় ঢুকে গেছে যে একদিকে ভাবছি যে মরক্কো তাদের ওভারঅল খেলা দিয়ে 1 গোলের ব্যবধানে হলেও হয়তো মরক্কো জিতবে, আবার মনে হচ্ছে যে খেলাটা অতিরিক্ত সময় গড়াবে এবং মরক্কো হারবে। এখন আচ্ছা, যে জিতলো যে হারলো অতিরিক্ত সময়ে গেল, ওকে ফাইন, সবই হচ্ছে মানে সব পলিসি অনুযায়ী হবে, নো প্রবলেম। বাট যদি ড্র হয় এবং অতিরিক্ত সময়ে যদি এই ড্র কাটানো না যায়, যেহেতু এটা কোয়ার্টার ফাইনাল, এখানে তো আসলে ছাড় দেওয়ার কিছু নাই, সেই ক্ষেত্রে এই খেলার সিদ্ধান্তটা কি হতে পারে? সেটা তো আপনার টাইব্রেকারে যাবে, তখন 5টা টাইব্রেকার। টাইব্রেকারে যদি সমান থাকে তাহলে এটা সাডেন ডেতে যাবে, একটা খেলবে, তো তখন একটা সমাধান হয়ে যাবে। এখন পর্যন্ত কিন্তু সাডেন ডেতে এখন বিশ্বকাপের কোনো ম্যাচ যায় না, তো এটা হচ্ছে ওই টাইব্রেকারই হয়তো সমাধান হয়ে যাবে অথবা সাডেন ডেতে। তো আমার মনে হচ্ছে এই ম্যাচটা টাইব্রেকারে গেলেও যেতে পারে, কারণ হচ্ছে দুই দলের খেলার তুল্যমূল্য বিচার, দুই দলের শক্তিমত্তা বিচার করলে মনে হচ্ছে যে, আর মাঠের খেলায় কাগজে কলমে নিঃসন্দেহে ফ্রান্স এগিয়ে, কোনো সন্দেহ নাই, কিন্তু খেলার ধারায় ফ্রান্স আজকে একটা কঠিন পরীক্ষা দিতে হবে মরক্কোর সামনে। মরক্কোর যেইভাবে খেলছে, যদিও তাদের স্ট্রাইকার ইসমাইল সাইবারি নাই, এটা তাদের জন্য একটা বিশাল ধাক্কা। তারপর আমি বলবো যে এটা ফ্রান্সের জন্য আবার দেখবেন যে এখানে কিন্তু অনেক একটু সাবধানে খেলবে, কারণ তাদের যে মূল নিউক্লিয়াস যে মাইকেল অলিসে কিন্তু একটা হলুদ কার্ড খাওয়া আছে। আজকে যদি সে কোনো কারণে হলুদ কার্ড খায় তাহলে কিন্তু সে নেক্সট ম্যাচ কিন্তু খেলতে পারবে না, মানে সেমিফাইনাল। তো এটা সে কিন্তু সাবধানে খেলবে, সো তার সেই গতিটা হয়তো এটার কারণে কিছুটা হয়ে যেতে, স্লো হয়ে যেতে পারে, এটা চিন্তা করে যে আমি এটা হবে সাসপেন্ড হবে পরবর্তী ম্যাচে কোনো কারণে হলুদ কার্ড খেয়ে গেলে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা 2-2 গোলে ড্র থাকতে পারে, আর অতিরিক্ত সময় যে বলা যায় না কি হয়, তো হঠাৎ করে অতিরিক্ত সময়তে গেলে ফ্রান্স মরক্কো যে কেউ জিততে পারে। আচ্ছা, আর আমি একটা অন্যরকম একটা প্রেডিকশনে যেতে চাই, যে এখানে আমি বাকি আলোচনায় না গিয়ে ধরেন যে সুইজারল্যান্ড তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো, আর্জেন্টিনা তো করলোই, স্পেন ভার্সেস বেলজিয়াম যে খেলাটা হবে, এই খেলাটায় কারা জিতবে বলে আশা করেন? দেখেন, স্পেন তো একটা দুর্দান্ত টিম এবার নিঃসন্দেহে, এবং তারা বিশ্বকাপের অন্যতম দাবিদার। তারা খেলেও আসছে, লাস্ট ম্যাচটা তারা এক ধরনের দেখলাম স্লো খেললো, কিন্তু এটা এক ধরনের তাদের কাছে টেস্ট কেস ছিল। তারা বড় দলের সাথে মানে হালকা করে খেলাটা খেললো পর্তুগালের সঙ্গে। তো পর্তুগালের প্রতিটা পজিশন, পর্তুগাল আগের মতন ওই ধারটা এবার না দেখাতে বলে, তারা কিন্তু প্রতিটা পজিশনে তাদের কিন্তু ভালো খেলোয়াড় আছে। আর এই ম্যাচটা যদি স্পেনের সঙ্গে না হয়, পর্তুগাল অন্য কারোর সঙ্গে হতো, তাহলে কিন্তু পর্তুগাল তাদের খেলাটা দেখাতো শেষ মুহূর্তে, কারণ ইংল্যান্ড আপনি জানেন তারা কিন্তু খেলা দেখাচ্ছে এখন। এই বেলজিয়াম তাদের সোনালী প্রজন্ম শেষে আরেকটা নতুন প্রজন্ম আসছে, তারাও কিন্তু খেলাটা দেখাচ্ছে, ইউএসএকে তারা উড়িয়ে দিল 4-1 গোলে হারিয়ে দিয়ে। তো এই খেলাটা কিন্তু পর্তুগালও দেখাতো, তাদের যে সেরা একাদশ, তাদের যে সেরা বেঞ্চ, এই পুরা টুর্নামেন্টে যতগুলা দল আছে তার মধ্যে প্রতিটা পজিশনে যদি 11 জন ধরেন, আপনি স্টার ধরবেন, তাহলে একমাত্র দল পর্তুগাল, তাদের কিন্তু প্রত্যেকে স্টার। এখানে ক্রিস্টিয়ানো রোনালদোই কিন্তু এখানে স্টার না, তাদের নুনো মেন্ডেস বলেন, তাদের প্রত্যেকেই, প্রত্যেকেরই কোনো না কোনো আলাদা ক্যালিবার আছে, সবাই এখানে কিন্তু ভালো খেলে। তো পর্তুগাল কিন্তু তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে না স্পেনের কারণে, কারণ স্পেন খেলতেই দেয় না। স্পেন তাদের বল পজিশনে রেখে এমনভাবে খেলাটা খেলো যে তুমি খেলতেই পারবে না, তুমি কি দেখাবো তোমার কারিশমা। তো স্পেন সেদিকে। আর একটা হচ্ছে যে বেলজিয়ামের কথা বললাম, যে বেলজিয়াম এইভাবে করে খেলে আসছে ইউএসএর সঙ্গে আগের ম্যাচগুলো, তো ধীরে ধীরে বেলজিয়াম তাদের খোলস ছেড়ে কিন্তু প্রকৃত খেলাটা খেলছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি ভাই আগেই ধরে নিছি স্পেন ভার্সেস বেলজিয়াম 2-0 গোলে স্পেন জয়। তো আমার কাছে মনে হচ্ছে যে বেলজিয়ামের হয় কি, বেলজিয়াম এই স্পেনের সাথে এই একটা প্রবলেম, স্পেনের সাথে খেলতে আসলে বেলজিয়ামতে তাদের স্বাভাবিক খেলাটা, স্বাভাবিক অ্যাটাকিংটা, এইটা হয়তো তারা লুজ করবে, সুযোগই পাবে না। তা এটা যদি হয়, তারা যদি বল পজিশন না রাখতে পারে এবং মিডফিল্ড যদি দখল করে রাখে স্পেন, সেই ক্ষেত্রে বেলজিয়ামের জন্য স্বাভাবিক খেলা এবং তাদের অ্যাটাকটা বিল্ড আপ করা কিন্তু খুব কঠিন হবে, এবং সেটা যদি না করতে পারে বেলজিয়াম আসলে গোল দেওয়া কঠিন হয়ে যাবে। এবং স্পেন যদি গোল দিয়ে দেয়, ওই যে বললেন যে দুইটা যদি গোল হয়ে যায়, এটা আমার মনে হচ্ছে আর বেলজিয়াম শোধ করতে পারবে না।
এরপরে কিন্তু একটা ভয়ঙ্কর ম্যাচ আছে, সেটা হচ্ছে সেই বিখ্যাত হালান্ডের সঙ্গে ইংল্যান্ড, ইংল্যান্ড এটা তো নরওয়ে ভার্সেস ইংল্যান্ড। এবং এখানে আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আসলে নরওয়ের ওদের যেটা সমস্যা হয়, মানে ওদের সাথে আসলে আমার মানে আমি পরে চিন্তা করলাম যে নরওয়ের সাথে আসলে ব্রাজিলের খেলাটা দেওয়া উচিত হয় নাই। কারণ এক একটার যে হাইট আর এক একটা পার্সনের যে আসলে শক্তি, তো ব্রাজিল আসলে ব্রাজিলের খেলোয়াড়গুলো এদের কাছে কিছু না। আমি হালান্ডের গোলটা দেখলাম যে সে খালি মাথাটা এইভাবে উঁচাইলো, বলের মধ্যে একটা হেড দিল, গোল হয়ে গেল। আবার চারজন সামনে একসাথে তাকে ঘিরে দাঁড়ায় আছে, সে হচ্ছে শুধু দিয়ে দিল, হয়ে গেল। এখন ভাইকিংস ভার্সেস ইংল্যান্ড, তো এরা তো একটা সময়কার একসঙ্গের যোদ্ধা জাতি, এবং এদের আমার মনে হচ্ছে যে এদের ফাইটটা খুব হ্যাঁ, আপনি ভয়ঙ্কর যেটা ফাইট হবে। বললেন যে আসলে এই দুর্দান্ত একটা ম্যাচ দেখবো নিঃসন্দেহে, কারণ এই এটা বললেন যে ভাইকিংস বনাম ইংলিশ, এই ভাইকিং এবং ইংলিশদের মধ্যে হাজার বছরের ইতিহাস আছে যুদ্ধ করার, এবং তারা স্ক্যান্ডিনেভিয়া থেকে নরওয়েরা আসতো যুদ্ধ করতে, ইংলিশরা তাদের ইংলিশ চ্যানেল পার হয়ে আটলান্টিকে যুদ্ধ করতো। দুই দলই এক ধরনের, এক সময় হাজার বছর আগে তারা দস্যু ছিল, ওটা বলা হয় যে তারা জলদস্যু ছিল, এবং ওই থেকেই তারা কিন্তু ইংলিশরা, নরওয়েজরা, তারপর আপনি জানেন পর্তুগিজরা, এই নেদারল্যান্ডস, তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তারা উপনিবেশ তৈরি করেছে এই সমুদ্র যাত্রায়। এই কারণেই তারা কিন্তু এত নাম, ব্রিটিশ নৌবাহিনী, ব্রিটিশ রয়্যাল নৌবাহিনী বলা হয়, তারা কিন্তু বিশ্ববিখ্যাত। এবং বাইকিংস বলা হয় আপনার এই নরওয়েতে, এই বাইকিংসটা কিন্তু সারা আটলান্টিক, পুরো উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, সমস্ত সারা পৃথিবীতে ছড়িয়ে গেছিল। তো এই সময় তাদের দ্বন্দ্বটা, ওই দ্বন্দ্ব থেকে এখন পর্যন্ত সেই দ্বন্দ্ব আছে। তো ওই দ্বন্দ্ব থেকে এখন সরাসরি বিশ্বকাপ মাঠে, ভয়ও লাগে যে খেলার মাঠে না সেই দ্বন্দ্ব চলে আসে না ওইটা জানি না। তো এটা বলেন যে স্ক্যান্ডিনেভিয়ার দলগুলো তাদের যে দীর্ঘদিন একজন প্লেয়ার নরওয়ের, হল্যান্ড দুর্দান্ত ফর্মে আছে, তা আর্লিং হল্যান্ড যদি এই ফর্মে থাকে, এবং একটা জায়গায় কি যে হল্যান্ড ওই দিন ব্রাজিল তাদের ডিফেন্সটা কিন্তু মোটেই ভালো খেলে নাই, এবং ডিফেন্সটা এত দুর্বল ছিল। তো এই ইংলিশ যে প্লেয়াররা, তারাও কিন্তু দীর্ঘদিন এবং অনেক দামি একটা দল এই এবারের ইংল্যান্ড দলটা। এই দলটা যখন খেলবে তারা ধীরে ধীরে খোলস ছেড়ে বের হচ্ছে। লাস্ট ম্যাচে আপনি জানেন যে কলম্বিয়ার সাথে, তো ওই ম্যাচটা খুব স্বাভাবিক যে ইংল্যান্ডের ওখানে করতে হয়েছে, তো এই মেক্সিকোর সঙ্গে। তো এইরকম ধরনের মেক্সিকো একের পর এক আক্রমণ করে ইংল্যান্ড, তো মেক্সিকো সবার স্বাগতিক, তারা ওটা খেলবেই। তো ইংল্যান্ড যদি তাদের মূল খেলাটা খেলতে পারে, ইংল্যান্ডের যে হ্যারি কেইন আছে সে যদি ফর্মে থাকে, ইংল্যান্ডের সাকা আছে, ইংল্যান্ডের অনেক আছে, জুড বেলিংহাম আছে, এরা যদি তাদের ওই ফর্মটা খেলে, তাদের অনুযায়ী যদি তাদের খেলার যে যোগ্যতা, তাদের যে ফর্মটা যদি তারা ফিরে পায়, যেটা ফর্ম তারা হারিয়ে ফেলেছে বিশ্বকাপের মধ্যে, সেটা যদি তারা ওই দিন ফিরে পায় নরওয়ের সঙ্গে, তাহলে নরওয়ের আসলে এই ম্যাচ জেতা খুব কঠিন হবে। আচ্ছা, আর শেষ থাকছে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। এটা নিয়ে আসলে আমার আলাপ করতে ইচ্ছা করতেছে না যে আর্জেন্টিনা জিতবে। না, আমি আপনার সাথে একমত না এটা। কারণ কি, আপনি দেখেন আর্জেন্টিনা যখন এই আপনার কি বলে এটাকে, যে রাউন্ড অফ 32, মানে তাদের নকআউট পর্ব যখন শুরু করলো, 32-তে এসে কার সাথে খেললো? কেপ ভার্দের সঙ্গে। কেপ ভার্দের সঙ্গে তারা অতিরিক্ত সময় পর্যন্ত যেতে হয়েছে, নির্ধারিত সময় কিন্তু 2-2 গোলে ড্র। কেপ ভার্দে যেই মাপের খেলা, হ্যাঁ কেপ ভার্দে এবার খুব ভালো খেলছে, কিন্তু তাদের 5 লাখ জনসংখ্যা, সেই কেপ ভার্দের সাথে কিন্তু আর্জেন্টিনার মতন দল, যারা 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বর্তমান চ্যাম্পিয়ন, তারা যে কেপ ভার্দের সঙ্গে যে খেলাটা খেললো, কেপ ভার্দেকে অবশ্যই প্রশংসা দেব। কিন্তু আপনি দেখেন এই স্পেন কেপ ভার্দেকে কী করলো, কেপ ভার্দের সাথে গোল করতে পারে না ঠিক আছে, কিন্তু কেপ ভার্দেকে চেপে ধরে এবং 90 মিনিট তারা একের পর এক আক্রমণ করে, কেপ ভার্দে কিন্তু মাত্র 22% বল পেয়েছে, এবং আক্রমণ করে কেপ ভার্দেকে তটস্থ রেখে, কেপ ভার্দে একটা অন টার্গেটের শট ছিল না, কোনো আক্রমণ ছিল না, কিচ্ছু না। আর এই কেপ ভার্দে দেখলাম আর্জেন্টিনার সাথে সমান তালে খেলছে, এবং 2টা গোল দিল, আর্জেন্টিনাও দিল, তারাও দিল, অতিরিক্ত সময় গিয়ে নিষ্পত্তি হলো। এবং আমি তো বলছিলাম মিশরের ম্যাচটা নিয়ে, আমি লিখেও দিয়েছিলাম যে মিশর হয়ে ফিরে আসলো ভয়ঙ্কর কেপ ভার্দে। না, এটা হচ্ছে যে বিষয়টা এরকম না, কেপ ভার্দের সাথে এটা খেললো, তারপরে কি হলো, কোনো মতে জিতে তারা মিশরের সাথে খেলতে আসলো। মিশর কি করলো, আমি তখনই বললাম যে কেপ ভার্দের সাথে এটা খেললো, তাহলে মিশর তো তার থেকে শক্তিশালী, তার সাথে কি করবে, সেটাই হলো ঠিক।
দেখেন মিশরের সাথে এখন হলো উল্টা, মিশর আগে গোল দিল, একটা না দুইটা তিনটা গোল দিল, একটা বাতিল হয়ে গেল, এটা বিতর্কিত গোল, হ্যাঁ বিতর্কিতভাবে এটা এটা বিতর্ক বহু বছর থাকবে এই বিতর্কটা, যে গোলটা বাতিল হলো এটা ওটা হয় না, এটা একদম গোল। আমি বলবো এটা আমি বলবো এটা একদম গোল হয়েছে, কোনো সন্দেহ নাই। তো তিনটা গোল দিল এবং অফিসিয়ালি হলো দুইটা, তাহলে 2-0 গোলে পিছিয়ে থেকে তারপরে তিনটা গোল দিতে মানসিকভাবে ভেঙে পড়েছিল তখন মিশরের খেলোয়াড়রা, তারা তর্কে জড়িয়েছিল, বেঞ্চ থেকে তাদের হয়েছিল, তারপরে তারা তিনটা গোল দিয়ে ম্যাচ জিতলো। তো এই খেলা খেলো মিশরের সঙ্গে, মিশর কিন্তু আহামরি কিছু না, তারা ইরানের সঙ্গে ড্র করে আসছে, হ্যাঁ তো বেলজিয়ামের সাথে ড্র করেছে, তো মিশরের সঙ্গে এই তাদের, তো কেপ ভার্দে থেকে মিশর ভালো, কেপ ভার্দের সঙ্গে এই খেলেছে, তাদের সঙ্গে মিশর ভালো, মিশরের সঙ্গে এই খেলেছে, এবং মিশরের থেকে অবশ্যই সুইজারল্যান্ড ভালো। সুইজারল্যান্ড কিন্তু তাদের বাছাই পর্বে ইউরোপের অঞ্চল থেকে তাদের গ্রুপে তারা চ্যাম্পিয়ন হয়ে আসছে, এক গ্রুপে তারা চ্যাম্পিয়ন হয়েছে, আর গ্রুপে স্পেন চ্যাম্পিয়ন, আর গ্রুপে পর্তুগাল একদম পুরোপুরি ভাবে মরিয়া, কারণ 88 বছর পর তারা এই পর্যায় পর্যন্ত আসলো। তো তারা তো তাদের সর্বোচ্চটা দিবে, এবং সুইজারল্যান্ডের মিশরের থেকে আপনি দেখেন এই যে গোল শোধ করলো, তিনটা গোল দিল মিশরের সঙ্গে, মিশরের ডিফেন্স কিন্তু অত শক্তিশালী না এই টুর্নামেন্টই না, সেখানে তারা এই 70 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তিনটা গোল দেওয়ার এক পর্যন্ত, গোল শুরু করা আর কি। সুইজারল্যান্ডের ডিফেন্স এবার বিশ্বকাপের অন্যতম সেরা ডিফেন্স, এবং তাদের ডিফেন্সের সামনে গোল করা যে কারোর জন্য টাফ। এটা স্পেন বলেন, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স, যে কারো পক্ষে, আর্জেন্টিনা তো পরে, তো এই পৃথিবীর সেরা একটা ডিফেন্সের সঙ্গে কিন্তু মেসিকে খেলতে হবে। তাহলে কি ভাই মনে মনে আশা রাখবো যে আর্জেন্টিনা বিদায় হয়ে যাচ্ছে? হ্যাঁ, না ওইটা আসলে বলা কঠিন, কিন্তু যেটা বলেন যে আর্জেন্টিনার এবারের টুর্নামেন্টে আর্জেন্টিনাকেও সবচেয়ে শক্তিশালী, এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী দলের সাথে খেলতে হবে, এবং তারা যদি সেমিফাইনালে ওঠে সেখানে কিন্তু আর এক শক্তিশালী হয়তো ইংল্যান্ড, আমি বললাম ইংল্যান্ড যেতে হবে, ইংল্যান্ডের সাথে খেলতে হবে। ইংল্যান্ডের যেই প্লেয়ার আছে এবার আর্জেন্টিনার প্লেয়ার থেকে কোনো অংশে কম না, এবং আর্জেন্টিনা এক মেসিকে বাদ দিলে ইংল্যান্ড টিম অবশ্যই আর্জেন্টিনার থেকে বেটার। এবং আজকে যে আপনার খেলা খেলবে আপনার ইয়াতে, এই যে পরশুদিন খেলবে যে সুইজারল্যান্ডের সঙ্গে, এই খেলাটা এখন পর্যন্ত আর্জেন্টিনার সবচেয়ে টাফ ম্যাচ হবে, এবং ওই ম্যাচে পৃথিবীর সেরা ডিফেন্সের তাদেরকে ভাঙতে হবে, এবং না ভাঙতে পারলে আর্জেন্টিনা ওই ম্যাচটা হয়তো মেসির শেষ ম্যাচ হবে। আচ্ছা, আমি যদি একটু ব্রেন স্টর্মিং করতে চাই, সেটা হচ্ছে যে আমরা কি একটা ছোট্ট প্রেডিকশন দিতে পারি যে সেমিফাইনালে কারা কারা যাচ্ছে এখান থেকে? কোয়ার্টার ফাইনালে যারা এসছে তাদের মধ্যে থেকে এভাবে প্রেডিকশন দিয়ে সেমিফাইনালে নেওয়াটা খুব টাফ, কারণ হচ্ছে প্রত্যেকেই তাদের শক্তিমত্তা দেখিয়ে আসছে, প্রত্যেকে তাদের যোগ্যতা দিয়ে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 পার হয়ে কিন্তু এই কোয়ার্টার ফাইনাল খেলতে আসছে, তারা কিন্তু যথেষ্ট পরীক্ষা দিয়ে আসছে আগে, এবং গ্রুপ পর্ব পার হয়েছে ওইভাবে করে, নকআউট পর্ব একে একে পার হয়ে এখানে আসছে, অর্থাৎ এই 8টা দলের মধ্যে ওইভাবে করে প্রেডিকশন দেওয়া খুব টাফ। তবে আমরা মানে কিছুটা ধারণা থেকে ওই থেকে আমরা যদি বলতে চাই, মানে এটা একেবারে ব্যক্তিগত, এটার সাথে মিলবে না কারোর সঙ্গে, বা এটা হবে হয়তো হবেও না, তারপরে যদি আমাদের প্রেডিকশন, আমার প্রেডিকশনটা বলি, ফ্রান্স মরক্কো ম্যাচে শেষ পর্যন্ত আমার হচ্ছে মরক্কো জিততে পারে, আমি একমত। হ্যাঁ, স্পেন বেলজিয়াম ম্যাচে স্পেন হয়তো জিতে যেতে পারে, একমত। আর নরওয়ে ইংল্যান্ড ম্যাচে আমার কাছে মনে হচ্ছে যে এই খেলাটা যদি ইংল্যান্ড তাদের স্বরূপে ফেরে তাহলে ইংল্যান্ড জিতবে, স্বরূপে না ফেলে বর্তমান যে সিচুয়েশন তাতে নরওয়ে জিতবে, আর যদি ইংল্যান্ড স্বরূপে ফেরে তাহলে ইংল্যান্ড জিতে যাবে। আচ্ছা, আর আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচে আমার মনে হচ্ছে যে সুইজারল্যান্ডের এই ডিফেন্স যদি না ভাঙতে পারে, সুইজারল্যান্ড যে কাউন্টার অ্যাটাক ওইভাবে সহজভাবে যেতে পারে, তাহলে সুইজারল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে সুইজারল্যান্ড জিতবে। তাহলে আমরা হয়তো সেমিফাইনাল, এই বিষয়েও আমি একমত, তাইলে আমরা হয়তো সেমিফাইনাল দেখতে পাবো মরক্কো ভার্সেস স্পেন, আর হচ্ছে ওইদিকে থাকবে ইংল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ড। আমার খুশি, মানে একটু 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 খুশি হই যে ব্রাজিল সমর্থকদের মনোবাসনা হয়তো পূরণ হতে পারে। তো আজকে আমি কিন্তু কোনো সাপোর্টার না, আমি বিশ্লেষণ করে বলি, আমিও সাপোর্টের দিক থেকে এটা কারো খারাপ লাগতে পারে, দর্শকদেরও কারো খারাপ লাগতে পারে, দর্শককে অবশ্যই বলে দেই যে ব্যক্তিগতভাবে এটা নেওয়া যাবে না, এটা মজা, এটা ফুটবল খেলার একটা সৌন্দর্য। মেসি তো মেসি, হ্যাঁ, তার ওই সৌন্দর্যটা সে যদি দেখাতে পারে, সুইজারল্যান্ড কোনো ব্যাপার না তার কাছে। আর যদি মেসির ওই জায়গাটা যে আটকে দেয় সুইজারল্যান্ড, সেই ক্ষেত্রে মেসির জন্য টাফ হবে এটা ভাঙা, যেটা আগের ম্যাচগুলোতে পেরেছে, এটা সুইজারল্যান্ডের জন্য আমি বলবো যে পারবে না তা না, সবচেয়ে কঠিন হবে ম্যাচটা। তো ঠিক আছে হীরা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আজকে বিশ্বমাতানো বিশ্বকাপের এ পর্যন্তই ছিল।
রাতে অবশ্যই আপনারা কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ তো দেখবেন, আমরা সবাই দেখব। তবে আহ, মনে সাহস জুগিয়ে রাখবেন, মরক্কোর সাপোর্টার, ফ্রান্সের সাপোর্টার যারাই আছেন কেউই আশাহত হবেন না। যাই হবে ভালো কিছু হবে, কারণ এবার বিদায় হয়ে গেলেও পরের বার তো আবার দেখা হবেই। ব্রাজিল বিদায় নিয়েছে, পর্তুগাল বিদায় নিয়েছে, তো সেজন্য তো আসলে ভেঙে পড়লে চলবে না। তো এই ছিল খেলার কথা। আর আমি একটু বলে দিই যে আপনারা প্রতিদিনই দেখেন যে আমরা আমাদের এই প্রেডিকশনের পাশাপাশি কিছু পোল দিয়ে থাকি আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সেই পোলে অংশগ্রহণ করবেন, আপনাদের মতামত জানাবেন এবং আমাদের প্রেডিকশনের সাথে আপনাদের প্রেডিকশন মিলে কিনা, সেই প্রেডিকশন আসলে কতটা অর্থাৎ কনফিডেন্ট নিয়ে বলছেন যে এটা হবেই, আহ, সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আগামীকাল আবার দেখা হবে কোয়ার্টার ফাইনালের সেকেন্ড ম্যাচ নিয়ে এবং আজকে হয়ে যাওয়া ম্যাচের তুলনামূলক বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভিউজ বাংলাদেশের সঙ্গে থাকুন।